আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার একটাই আকুল আবেদন। আমরা এখন বর্তমানে খুবই নিরাপত্তাহীন ভুগছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই এখন। আমরা এক মুহূর্তের জন্য আমরা বাইরে হতে পারি না, কারণ আমার বোনটা পরশুদিন রাত্রে যাওয়ার পথে একজন লোক সাথে সাথে আরও জিজ্ঞাসা করতেছে, মানে ফোনে জিজ্ঞাসা করতেছে যে আপনি তো রায়হানের খালা, আপনি এখন কোথায় যাচ্ছেন? তো নে বলছে আমি এখন বাসায় যাচ্ছি। বলে আপনার বাসা কোথায় এবং আপনি এখন কোন জায়গায় আছেন? তো বলছে আমার বোনের যে কে লেগে, বলে আমি আপনার সাথে দেখা করতাম। তখন আমার বোন বলছে ঠিক আছে, দেখা করতে হলে পরে দেখা করো, আমি এখন কোন জায়গায় আছি আমিও নাম জানি না এই এলাকার। এইটা হইয়াই ফোন কাটি দিছে। তাই আপনার কাছে আমার অনুরোধ, আমরার জীবনের নিরাপত্তা নাই। যত সময় থাকি আকবর বইয়া ধরা না পড়ছে, যত সময় থাকি এই আসামিগুলা হ্যান্ডওভার না হয়েছে, অত সময় থেকে আমরা কেউই নিরাপত্তা নাই। আমাদের নিরাপত্তা কে দিবে? আপনি আমাদের জন্য সুবিচারটা করেন এবং আমাদেরকে নিরাপত্তার জন্য একটু সহযোগিতা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার আবারও আবেদন। আমার বাচ্চা জীবনে আর ফিরিয়ে তো আর আসবে না। আপনি যদি কিংবা আপনারাও যদি কোটি টাকা দিয়েও আমার বাচ্চার শূন্যতা তো পূরণ করতে পারবেন না, কিন্তু আমার বাচ্চার অন্তত খুনিরে ধরিয়ে ওর শাস্তি, ওর ফাঁসিটা হোক এবং আগে রিমান্ডে আনা হোক। কে বা কারা কেন এইরকম হলো এটা তার জানিয়ে তারপর ওর ফাঁসির দাবি আমার। আমি আপনাদের কাছে বারবার বলছি ওকে ফাঁসি দিয়ে ওকে মৃত্যুদণ্ড হোক এবং জনতার সামনে। এইটাই আমার আবেদন। আমরা ব্যবসায়ী সমিতি থেকে আইসন কালকে তারা, এই যে তারা যত ব্যবসায়ী সমিতি সব আমাদের পাশে আইছে। এইটাই বলছেন যে কালকে মঙ্গলবার বেলা 10টা থেকে 4টা পর্যন্ত সব ব্যবসায়ী সমিতি বন্ধ থাকবে এবং 2টা থেকে 4টা পর্যন্ত মানববন্ধন চলবে। যত ব্যবসায়ী সমিতি, যত পরিবহন সমিতি, তারা সবাই থাকবেন এইখানে। আমি কিন্তু এদেরকে আহ্বান জানাই নাই এবং এদেরকে আমি বলি নাই। তারা নিজের উদ্যোগে আমাকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য নয়, ওনারা বলতেছেন আজকে আমার রায়হান চলে গেছে, হয়তো আগামীতে তাদেরও আরও রায়হান চলে যাবে। এই বিবেক বিবেচনা করে ওনারা নিজেরাই মাঠে নামছেন, আপনারা দেখতে পারবেন। আকবর বইয়া বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ তান্ডে ধরে দিতে পারলে আমেরিকা প্রবাসী গুলাফঞ্জুর এক বাইয়া হয়েছেন তাই নিজের ব্যক্তিগত উদ্যোগ তাই ব্যক্তিগত ফাউন্ড তাই 10 লক্ষ টাকা তাই পুরস্কার ঘোষণা করবা। আসলে তাই কিন্তু আপনাদের কোনো আত্মীয় নিহত বা কোনো সম্পর্কে তার লগে আসেনি আপনাদের এই যে ব্যক্তি যে 10 লক্ষ টাকা হয়েছেন পুরস্কার দিবা? এই যে ব্যক্তি তাই যে কইছেন 10 লাখ টাকা দিবা, তাই না আমার কোনো আত্মীয় নাই এবং তাই আমি কোনোদিন দেখছিও না, জানছিও না। কিন্তু উনার মনের রায়হানের এই মর্মান্তিক দুর্ঘটনা দেখিয়া এবং এই যে এখন পর্যন্ত পুলিশে আসামি ধরেন না, এটা দেখিয়া তাই ব্যক্তিগতভাবে তার মন থেকে তাই রায়হানের মায়ায় এবং বাংলাদেশের এইরকম ঘটনা আর কোনোদিন ঘটে নাই, এই প্রথম ঘটছে দেখিয়া তার মনের মায়া সহ্য করতে না পারে মনে করছেন একজন ভাই আড়াইছেন, একজন বন্ধু আড়াইছেন, একজন বাতিজা আড়াইছেন, একজন বাগনা আড়াইছেন। তার কাছে অনেক কিছু মনে হয়েছে। তাই এইটা মনে করিয়া ব্যক্তিগতভাবে তার তরফ থেকে 10 লক্ষ টাকা প্রদান করবা এবং যে এইটা দৌড়াইয়া দিবা কোনানো আছে গোপন তথ্যটা দিবা, মোবাইল নম্বর দিছেন এবং এই গোপন তথ্যটা গোপনেই রাখি দিবা। শুধু আপনারা এই সহযোগিতা করার জন্য খুব বেশি আহ্বান জানাইছেন এবং আর্তনাদ জানাইছেন যে আপনারা কেউ না কেউ এই সহযোগিতা করতে। আল্লাহ এখনও দুনিয়াতে আছেন এবং এই ফ্যামিলি, এই রায়হান একজন বিডিআরের ছেলে এবং এই রায়হান একজন পুলিশের নাতি, আর এই পুলিশের হাতে এই রায়হান নিহত হয়। এখন আপনাদের বিবেক বিবেচনা একটু চিন্তা করেন। আমি একটা মা, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও একটা মা। উনার কি প্রয়োজন ছিল এত সময়ে? আমি তো আমার ছেলের
কোনো ক্ষতিপূরণ টাকা পয়সা চাই নাই। উনি যে 50,000 দিয়ে বলছেন যে 50,000 দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন, আমি তো 50,000-এর কথা চাই নাই। আমার ছেলে যদি আজ আমেরিকায় চলে যায়, জানুয়ারিতে চলে যায়, তো কত 50,000 রুজি করতো। কিন্তু আমি তো 50,000-এ আমার মন ভরতেছে না। আপনারা যদি 50,000-এর সাথে আরও 50,000 নেন, আমার ছেলেকে ফেরত দেন। আর না হয় আকবরকে ধরে জনতার সামনে দেখেন, ওর মুখোশটা খুললে দেন, ওকে ধরে রিমান্ডে এনে ওর ফাঁসির আদেশ করেন। এটাই আপনি যদি প্রশাসনের লোক হয়ে থাকেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা যদি সত্যি প্রশাসনকে সৎ কাজের জন্য ব্যবহার করে থাকেন, তো এইটাই আপনি করবেন আমার আশা। আবার বাচ্চার কুডিরে খুঁজে বাইর করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তিটা দেওয়া হোক। আর আমরা কিন্তু নিরাপত্তাহীন নয়, আমরা খুবই নিরাপত্তাহীন হইয়া ভুগতেছি। আমাদের যেমন মনে নাই শান্তি, তেমন জানে নাই নিরাপত্তা। তাই একদিকে আমার বাচ্চার বেতনে আমি জানাইতে পারতেছি না। আমার 34টা বৎসরের পালিত ছেলে, আজ আমি কীরকম এটা বলতাম। আমার কাছে এখনো মনে হয় যে আমার ছেলে এসে বলছে আম্মা চা দাও, আম্মা আমার ভাত দাও। বিশ্বাস করেন, আমার যে ফোনটা, ওই দিন থেকে আমার ফোন আর আমার পাশে রাখি না। ফোনের আবার শুনলেই আমার মনে হয় এই রায়হানে ফোন দিছে, তখন আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়। তাই আমি ফোনটা এখনো আমার পাশে আর রাখি নাই। আমার কেউ ফোন দিলে আমি ফোন ধরি না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমার ছেলেটা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত কোনো দিনও ছিল না এবং আমাদের ফ্যামিলিও রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। আমার ছেলেটা ছিল একটা বিডিআরের হাবিলদারের ছেলে এবং একটা পুলিশের নাতি। তার এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমি একটা মা আপনার কাছে শুধু বিচারই চাচ্ছি, আমার ছেলের ক্ষতিপূরণ আপনারা কি দিবেন। আমার ছেলেটা চলেই গেছে, আপনারা তার ফিরিয়ে আনতে পারবেন না, কিন্তু অন্তত এই ছেলের খুনিটাকে যদি ধরে আপনারা বিচার করেন, সুষ্ঠু বিচার করেন, ওর ফাঁসিতে জনতার সামনে যদি দেন, তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে, আমারও মন শান্তি পাবে। এবং আমার যে ফুটফুটে 2 মাসের একটা নাতির, ছেলেটাকে বিয়ে করেছি মাত্র 15 মাস হয়েছে, এই বউটাকে আমি কার ভরসায় আমি রাখতাম আমার ঘরে। এই মেয়েটা যে বিয়ে হয়ে আসছে, মাত্র 20 বছর মেয়ের বয়স, এই মেয়েটার লাইফ যাইবে কেমনে? আপনি এইটা বিবেচনা করেন। আপনার কাছে আমার বিবেচনা চালাম, আপনি বিবেচনা করেন। আর আমরা নিরাপত্তা নয়, কারণ যত সময় থেকে আসামিরা ধরা না হচ্ছে, আসামিরা যত সময় থেকে এই পুলিশের হাতে হ্যান্ডওভার না হচ্ছে, তত সময় থেকে আমরা কেউ নিরাপত্তা না। গত পরশুদিন আমার বোনকে ফোন করে বলছে, আপনি তো রায়হানের খালা, আপনি কই যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কোন গাড়িতে যাচ্ছেন, কিংবা কোথায় আছেন এখন? আমার বোন বলছে যে না, তোমাকে বলা যাবে না, তুমি কে? বলে ঠিক আছে, তোমার সামনে আসলে তুমি আমাকে চিনবা। এই কথা বলে ফোনটা কেটে দিয়ে দিছে। এরপর থেকে এখন আর এই ফোনের কোনো ইয়ে নাই। আমি প্রথম থেকে জানাইতেছি যে যখন আমি নাম জানলাম, এই আকবর ভূঁইয়াই মেইন নায়ক, আকবর ভূঁইয়াই সব ঘটনার রহস্য, কিন্তু সবগুলা নিশ্চয়ই সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে। কিন্তু এত ছড়ানোর পরও যে প্রশাসন এখনও তার কোনো অ্যাকশন নেয় নাই। এই যে পাবলিকের কোনো ঘটনা ঘটলে 2 দিন 3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যায়। এমসি কলেজের ঘটনাও 3 দিন লাগছে না, সমাধানও আসছে এবং এই আসামিগুলোও ধরা হয়েছে। আর আমার রায়হান আজ 10 দিন হয়ে গেছে, ওনারা বাহাত্তই কত বাহাত্তই যে আন্দোলন যাবে আমার মনে হয় না, নিশ্চয়তা আছে। প্রশাসন যদি ইচ্ছা করতো, প্রশাসন ইচ্ছা করলে মাত্র 24 ঘন্টার ভিতরে আসামি ধরে কোর্ট হাজতে হ্যান্ডওভার করে রিমান্ডে আনা হইতো। কিন্তু ওনারা হয়তো মনে করতেছেন যে এই 50,000 টাকা তারারে দিয়ে দিছি, এটাই আমার যথেষ্ট হয়ে গেছে। আমি তো বারবার বলতেছি আমি টাকা চাই না, আমি আমার ছেলে চাই। টাকা দিয়ে আমি কি করব? এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাবা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, উনি তো টাকা কম আতাইতেছেন না, ওনার টাকার কি কমতি আছে?
কিন্তু ওনার বাইয়ের জায়গা কি পূর্ণ হয়েছে, ওনার বাবার জায়গা কি পূর্ণ হয়েছে, ওনার মায়ের জায়গা কি পূর্ণ হয়েছে? তেমনি উনি যে 50,000 পাঠাইছেন, আতে আমার ছেলের জায়গা পূর্ণ হয় নাই। উনি যদি 50 লাখও পাঠান, আমার ছেলের জায়গা পূর্ণ হবে না। রায়হানের মেয়ে কালকে রাতে থেকে খুব বেশি বমি হইতেছে, তাই এরে আমরা লাইফে আনতে পারতেছি না, শরীরটা সুস্থ না সে। এখন দেখেন, এই মেয়েটাই আমাদের রায়হানের স্মৃতি ধরিয়ে রাখবে। ওর মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, মেয়েটারে আল্লাহ সুস্থ রাখতা। আর আমাদের এখনও বলতেছি, যদি প্রশাসন ইচ্ছা করে 24 ঘন্টার মধ্যে এই আকবরকে ধরতে পারবে, কিন্তু আর ওরা যদি ইচ্ছা না করে কত যুগ বাহাত্তই যাবে, ধরতে পারবে না। কিন্তু জানি না, প্রশাসনের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে সবার কাছে আমি এইটাই অনুরোধ জানাচ্ছি যে প্রশাসন বড় না আকবর বড়। যদি প্রশাসনই বড় হয়, তাহলে আকবরের কাছে কি এমন ক্ষমতা আছে যে প্রশাসন তাকে ধরতে সক্ষম হচ্ছে না? নিশ্চয়ই প্রশাসন জানে একটা লোক যেইভাবে পালিয়ে যায়, কোনভাবে পালিয়ে গেল, কিভাবে পালিয়ে গেল। তারা কি ডিউটি ঠিকমতো করতেছে না? তারা তো প্রথম দিনই আমাদেরকে বলতেছে না যে তাদের নাম কি। আমরা তো নাম পাই নাই 2 দিন পরে। তারা বলতেই পারে না এখানে কেরা কেরা ডিউটি কর্মত ছিল। 2 দিন পর যখন আমরা নাম জানলাম, সেই দিন ওনারা ওই 4 জনকে আনিয়ে সাসপেন্ড করলেন, টুপি জমা রাখলেন, বেল্ট জমা রাখলেন, বেজ জমা রাখলেন। তখন তো আকবরেরও জমা রাখছেন। তাহলে এই 4 জনকে সাসপেন্ড করলেন, গৃহবন্দী করলেন, আকবরকে কেন করলেন না? হয়তো আকবরের পাশে হয়তো এমন কোনো কিছু আছে যা ওনারাও নিজে থেকে ধরা দিতে সক্ষম হচ্ছেন না, কারণ ওরা বলছেন যে আকবর পালিয়েই যাও। তা না হইলে আজ 9 দিন 10 দিন হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত 72 কত 72 যে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। আকবর ভুইয়ার প্রথম সাক্ষাৎকারগুলা, প্রথম যে বাইরিল আকবর ভুইয়ার নামে, সে 2 মাস আগে আরও একটা ছেলেকে এরকম মারিয়া ফেলাইছে, এবং সে এইরকম হত্যাকারী এবং অত্যাচারী আগে বাইরিছে। কিন্তু সেইটাকে ঘুরানোর জন্য এখন এইটা বেরিয়ে আসছে যে আকবরকে গুম করা হয়েছে। আমরা যন্ত্রণায় বাঁচতেছি না। আমরা লাশ কিভাবে থামানো হয়েছে, 2 দিন পর আবার লাশ উত্তোলন হয়েছে। এই পিপিআই এইটা বলছে যে লাশের শরীরে 111টা আঘাতের চিহ্ন পাইছে। আমরা এইটা নিয়ে টেনশনে মাথা ঘামাইতেছি। আমরা আকবরকে যে আমরা গুম করব, আমাদের এই ক্ষমতা কেমনে থাকবো? আকবর প্রশাসনের লোক, আকবরে আইন হাতে নিয়ে বিনা দোষী ছেলেরে মারিয়া ফালাই দিতে পারলো, আর আকবরের মতো ছেলেকে আমরা গুম করব কিভাবে? এটা তো একটা সাজানো বানোয়াট। তারা একবার একটা বলছে যে আমার ছেলে ছিনতাইকারী, একবার বলছে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে হুন্ডা, একবার বলছে এটা স্ট্রোক করছে। আপনারা আমার মেয়ের প্রতিবেদন দেখতেছেন লন্ডন থেকে। এই যে আজকে প্রায় 10-15 মিনিট হয়, এখনও হয়তো মনে হয় চলতেছে। আমেরিকায় দেখেন যে এখনও মানববন্ধন চলতেছে রায়হানের জন্য, এবং এই রায়হান জানুয়ারিতে আমেরিকায় চলে যাওয়ার কথা। আমাদের এই বাসার পরিবেশ, আশপাশ পরিবেশ দেখে মনে হয় কি রায়হান ছিনতাইকারী? এইটা ঘুরানোর জন্য তারার যে দোষী, এই দোষীটা ঘুরানোর জন্য, এবং এটা একটা কথা বলে না, শাক দিয়ে মাছ থাকা যায় না, না কি বলে, তো এটা উনি ওরা যাই বলেন যে আকবরকে গুম করা হয়েছে, আকবরকে পাওয়া হচ্ছে না, আমরা এটা করছি। কিন্তু সত্য যখন বেরিয়ে আসবে তখন সত্যই বেরিয়ে আসবে। আর সে প্রশাসনের লোক বইলা এখনও তারা সরকার মনে হইতেছে যে চেষ্টা করতেছে না। যদি চেষ্টা করতো 24 ঘন্টায় তারে ধরতে পারে। সে মাটির নিচে গায়েব হয়ে যায় নাই, সে মাটির উপরেই আছে। এবং এই আকবর ভুইয়া এবং পুলিশ প্রশাসন সব জানে একটা আসামি কোন দিকে পালিয়ে যাইতে পারে। তা আসামি কিন্তু জানে না, পাবলিক কিন্তু জানে না কোন পথে গেলে কোন পথে সে বাঁচতে পারবে, কিন্তু প্রশাসন জানে কোন পথে গেলে কোন পথে সে বাঁচতে পারবে। তাই তার সব লাইন জানা আছে, তাই সে হয়তো কোনো এক জায়গায় সে গুম হয়ে গা ঢাকা দিয়ে আছে। আপনারা খুঁজলে নিশ্চয়ই তাকে পাইবেন। আর আমাদের দাবি, আমরা মানুষ যখন কোনো দিকে আশ্রয় না পায়, তখন গিয়ে শুধু
এই প্রশাসনের লোকের কাছে আশ্রয় খুঁজে। একটা চুর, একটা ডাকাত, একটা মার্ডারের আসামি, সেও প্রথমে গিয়ে প্রশাসনের কাছে যায় যে অন্তত আমার জেলে রাখলে আমি নিরাপদ থাকবো। কিন্তু এইটা না হয়ে উনি আমার বাচ্চার কি এমন অপরাধ পাইলেন যে উনি সাথে সাথে মৃত্যু, এক রাইতের ভিতরে আমার বাচ্চারে ধরে এত মাইর মারলেন, মৃত্যুদণ্ডও দিয়ে দিলেন, রায়ও ঘোষণা দিয়ে দিলেন এইটা এই ছিনতাইকারী মরছে, এক্সিডেন্টে মরছে, স্ট্রোকে মরছে। আর আপনারা আজ 9 দিন হয়ে গেছে আকবর ভূঁইয়াকে খুঁজে পান নাই, এইটা আপনারা কি তথ্য দিলেন? এখন আপনারা যদি ইচ্ছা না করেন আমরা কি করব? আমরা এইটাই বলবো। আচ্ছা, আপনারা যে 72 ঘন্টা যে আলটিমেটাম দিছেন, যে 72 ঘন্টা আলটিমেটাম, একটা আসলে যদি আজকে তো দরকার 24 ঘন্টা পার হয়ে গেছে, 24 ঘন্টা পার হইয়া প্রায় 30 ঘন্টা হয়ে গেছে, তো পরবর্তীতে যে এখনও প্রায় আপনার আছে দরকার 40-45 ঘন্টা, তো এর ভিতরে যদি আকবর ভূঁইয়ার গ্রেফতার করা না হয় তখন আপনার তোর অবস্থান কী থাকবো? যদি এর ভিতরে এই যে বারবার 72 করে এখন 30 ঘন্টা গেছে গিয়ে আর 24 ঘন্টা আছে, এর মধ্যেও যদি তাকে ধরা না হয়, তারে যদি প্রেরণ করা না হয় ধরে, তার আমার কথা হলো যারা আপনাদেরকে ধরছেন এদেরকে কেন রিমান্ডে নিতেছেন না? এদেরকে কেন আইনের হাতে তুলে দিচ্ছেন না? এদেরকে কেন এখনও আপনারা 9 দিন থেকে আপনাদের কাছে বসে রাখছেন? আর এই 24 ঘন্টা চলে যাওয়ার পর 72 ঘন্টা চলে যাবে, যাওয়ার পর কালকে জনতা যখন মাঠে নামবে তখন দেখবেন না কি হবে। মাঠে এরাই খুঁজে বাইর করবে না। আর আপনাদের সহযোগিতার জন্য আমি যে অনুরোধ বার আমি বলতেছি, আমি যে একজন মা, আপনি এইটা একবার চিন্তা করেন। আজ আমার ছেলের হয়েছে, আজ আপনার যে পুতুল আছে, জয় আছে, ওদের বেলা যদি এরকম কোনো কিছু হইতো আপনি কি করতেন? আপনি যে আপনার বাবার জন্য, রাসেলের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার মার জন্য যা করতেছেন, আপনি কি একবারও মনে হইতেছে না আমি যে একজন মা, আমার মনের মধ্যে কি অশান্তি, কি যন্ত্রণা, কি জ্বালা জ্বলতেছে, কি আগুন জ্বলতেছে? আপনি তো সব নিজের ঘরে বসে বসে সব দেখতেছেন, কিন্তু একবারও যে আপনার হৃদয় নাড়া দিল না, আমি এইটাই বুঝতে পারতেছি না। আমি আর কি বলবো? এই দেশে আমরা সাধারণ পাবলিক বাঁচার কোনো ক্ষমতা নাই, আমাদের সাধারণ পাবলিকে বাঁচার কোনো অধিকার নাই। পুলিশই আমাদের জান নিতে পারে, পুলিশ আমাদের জান মাল হেফাজত করবে, কিন্তু এখনকার উল্টো হয়ে গেছে, পুলিশ আমাদের জানটা কবজই করবে, জান নিয়ে নিবে, এটাই পুলিশের কাছে তার ক্ষমতা হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন রায়হান ভাই চাচা যে আপনার প্রথম যার কাছে ফোন আইছিল, ফোনের মাধ্যমে রায়হান ভাই মাতিছিলা, আপনারা অলরেডি জানেন, তাদের দেখছেন, তাই অনেক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি স্যাটেলাইট গণমাধ্যম কর্মীরে তার বক্তব্য দিছেন। আসলে তাই প্রধান সাক্ষীও হইতে গেলে যে ফোনটা আইছে, রায়হান ভাই ফোন দিছিলা চাচার মোবাইলও, তো আসলে আমরা চাচার কাছ থেকে আবারও আমরা জিনিসটা জানতাম চাইমু। ফোন দিছেন তাই ভোর 4:33, 4:30 এরকম। ওর মা নামাজ পড়তে, তাজুদের নামাজ পড়ে, ফোন পাওয়ার সাথে সাথে বলছে এখনও আমার পুরা খানে তার আওয়াজটা আসে যে আমারে বাঁচাওয়াইয়া, তাড়াতাড়ি বাঁচাও, নেওয়াইয়া আমারে। আমি বললাম তুমি কোথায়? বলে আমি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আছি, টাকা নিয়ে আসিও। এই কথা হয়ে এই ফোনটা রাখি দিছি। এবং এই ফোনটা একজন কনস্টেবল এসআইর নাম্বারটা, যাক আমি সাথে সাথে উঠিয়া আমিও উজু ফড়িয়ে এই বাইর হইয়া গেছে কাপড় ফড়িয়া। এখানে যাওয়ার সাথে সাথে ওই পায়ে হাঁটিয়া গেছি, তো অনেক জায়গা খাস্তবিদ থেকে আমি গেছি। এখানে যাওয়ার সাথে সাথে একামত হইছে মসজিদে কুদরতুল্লাহর। একজন পুলিশে জিগাইছে কি চাচা? বলে না আমি নামাজ পড়িয়া আসি। বলে আচ্ছা। নামাজ পড়িয়াই সালাম ফিরাইয়া আবার আইয়াই ঢুকছি তাদের এখানে। তখন দাঁড়িয়ালা একজন লোক বসা, সামনে বড় টেলিভিশন, পুরানা টেলিভিশন একটা, আর আরও 2জন লোক আছিল সিভিলে, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এই ভিতরেই, গেটের ভিতরেই। ওরা জিজ্ঞাসা কি চাচা? বলে আমি রায়হানে আমাকে ফোন দিছিল, আমি আসছি। বলে আপনি কি হন রায়হানের? বলে আমি রায়হানের চাচা। বলে আসেন। আমি বললাম তার অপরাধ কি, সে কোথায়, আমি একটু দেখি। বলে সে ছিনতাই করছে।
আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি ওরে জিজ্ঞাসা করি সে কেন এটা এই করলো পুলিশ বা সদস্যর কি। নাম কিতা আছিল? আরে এইটা তো তাদের আরো বড় নাটক। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে জানাইতেছি বা জানাবার চেষ্টাও আমার, এবং ওই দিন আমি মিশ্রা বাইরেও বলছি, নাদেল বাইরেও বলছি যে আমরা এটা পরবর্তীতে আচ্ছা জাগিয়ে করব। তাদের যে এখানে নাম লেখা থাকে ওইটা হয় বেলকো সিস্টেম নতুবা পিন সিস্টেম। যে একটা থাকে হ্যাঁ। নাম লেখা। ওই বেলকোটা তারা ছুটাইয়া পকেটে ঢুকাই দিয়ে নাম শেষ, এখানে খালা বেলকো এই অবস্থায় আছিল তারা। এই সিস্টেমটা পাল্টানি দরকার আমাদের। যাক এই সময় গিয়ে আপনি ইনো একটা পাইছেন না? না এই বেসটা ইনো আসিল না? বেশটা বাকি নাম যে ইনো খে আপনার লগে মাতে আপনি চেহারা দেখলে চিন্তা পারবা, কিন্তু চেহারা দেখলে চিন্তা পারবো, এবং লম্বা দাড়ি আছিল, কালো দাড়ি, উঁচা ফর্সা লুক, ওরে দেখলে আমি চিনব। যাক ও আমারে বললো চাচা রায়হান তো এখন ঘুমাইতেছে, আপনি তো সাক্ষাৎ করতে পারবেন না। এই সময় সকাল কয়টা আনুমানিক বাজার? ওইটা মনে করেন 5:30। পরে আমি বললাম আচ্ছা আমি একটু দেখি, ওরে একটু জিজ্ঞাসা করি বা একটু নাস্তা বা পানি টানি দিয়া যাই। বলে না এখন দেখতে পারবেন না, ওই দেখেন 3 নাম্বার রুম বন্ধ। তারা কিন্তু মারিয়ে রাখি দিছে এই সময়। রুম বন্ধ, এবং যে বিগ নিয়ে আসছে তারে, ওই বিগ টিমও এখন নাই, ওরাও এখন একটু রেস্টে গেছে। আপনি 9টা 9:30 আসেন। আচ্ছা, যে ইনো চার্জে আসলা যে পুলিশ সদস্য কথা কর, যার যে গ্রেফতার করিয়া আনসলা রায়হান বাইরে, তাই এই সময় ডিউটি হতো নাই, রেস্টও গেছেন ওটা আপনার? রেস্টও গেছেন। যাক পরে আমি এখানে আবার বলছি বলে দেখেন একটু আমি ওরে একটু দেখিয়া যাই। বলে না সে তো ঘুমাইতেছে আর এরা তো ডিউটি করছে পুরা রাত, আপনি ইয়ে করেন 9টা 9:30 আসেন। এই আকবরও ছিল হলুদ কালারের গেঞ্জি পরা, এই আকবরও ছিল হলুদ কালারের গেঞ্জি পরা, মুখে মাস্ক পরা, ওই পুলিশ অফিসারের পিছনে বসা। সে বললো চাচা আপনি তো টাকা। আকবর রে আপনি কিলা চিনলা? ইনো আকবর আসিল আমি করিয়া। পরে তার ছবি দেখছি। একটা কিতা এই সময় কিতা আকবরের ফেস মাস্ক আছিল? মাস্ক আছিল, মাস্ক আছে, কিন্তু মাস্ক পরা আছিল, হলুদ গেঞ্জি আছিল, আর সেম ছবিটাও আমি তার দেখছি। দেখিয়া কইলাম এই বেয়াদব আছিল এখানে। হলুদ গেঞ্জি বলতে আকবরে তো সবসময় একটু বডি টাইট হ্যাঁ, টাইট গেঞ্জি ফিনতে, টাইট তোলাও গেঞ্জি, আছিল ফিনতে। হ্যাঁ। যাক এই কুনি আছিল এখানে বসা। সে আবার বলছে যে আপনি তো টাকা 10,000 নিয়ে আসার কথা। আকবরে কইছে? আকবরে কইছে আপনার টাকা 10,000 নিয়ে আসার কথা, আপনি নিয়ে আইসেন, নিয়ে আসেন চাচা, এখানেই সমাধান হইব। বলে আচ্ছা। এই আমি বাইর হইয়া আইছি, আইয়া আমার বাসায় গিয়ে আমি আমার টাকা ম্যানেজ করছি। 9টা 9:30 আমার বাসার থেকে বাইর হইয়া গেছি, পৌঁছতে পৌঁছতে 10টা বাজছে। ওই সময় গিয়া পাইছি এরা এখানে বসা নাই, অন্য পুলিশ ডিউটিতে। এরা জিগাইছি, জিগানোর পরে তারা বলছে ঠিক আছে। সকাল 9:30 বাজে? এই সময় 10টা বাজে, 10টা হয়ে গেছে। 10টা হইব। পরে আমার বসার একটা চেয়ার দিছে আর কইছে যে ওরা সব আমার সামনে থেকে উঠিয়া গেছে, গিয়া খানা গুসা করছে। করিয়া আইছে, আইয়া একজনে কইল আমার যে চাচা আপনি কাজ করেন, এরে তো তার শরীর একটু খারাপ করছিল, আমরা উসমানী হসপিটালে ইমার্জেন্সিতে পাঠাইছি, এখানে আমাদের লোক আছে, পুলিশের লোক আছে, আপনি যান গিয়ে এখানে। এই আমি সাথে সাথে এখানে গেছি, গিয়া এই দেখলাম। সময়ও কিতা তারা বেস আছিল না নিনো লাগাই? না না না, এই সময় নাই, সকাল এই 10 সময়ও নাই। আপনি যে সময় সকাল 5:30 দিকে সব গেছেন। সময় তারা বেশি কথা কইছে সিভিলে সব সময় তারা বেশি কথা কইছে আমার সাথে সিভিলে। আচ্ছা, যে সময় আপনি সকাল 5:30 সময় গেছেন, এই সময় ইনো বেস পাইছেন না? নাম তারা উল্লেখ নাই? নাম উল্লেখ যে সময় নাই। সকাল 10টার সময় গেছেন, এই সময় তারা ইনো কোনো বেস নাই, নাম উল্লেখ নাই? একজন আছিল পুলিশ, এরও নাম আমার পুরা হইছে না, স্মরণ রইছে না। আর বাকি যাও ইয়া কথা কইছে সব সিভিলে, আইয়া গেঞ্জি পরা, কেউ শার্ট পরা আইয়া কইয়া আমার তো সাথে সাথে যে কইছে উসমানিতে, আমি তো সাথে সাথে এখানেই গেছি সিএনজি কে। যাওয়ার পরে এখানে জিজ্ঞাসা করলাম ইমার্জেন্সিতে, এরা কয় না এরকমের কোনো লোক তো হইছে না। আপনি কিতা দিকার ফসলা একটু কইবেন? আমি গিয়ে জিজ্ঞাসলাম যে একটু আগে এখানে একজন রুগী আসছে নি পুলিশে লইয়া, হইল না। এরপরে আরো জনে কইল আপনি ওই ভিতরে গিয়া জিগাইছি, জিগানির পরে সিস্টার একজনে খাতা বাইর করছে, করিয়া কইল রায়হান আহমদ, এর তো লাশ আইছে, ওই হিমাগারে লাশ রাখা। আচ্ছা, একটা মিনিট, লাশ আইছে বলতে
লাশ আইছে বলতে লাশ কিতা তাই উসমান মেডিকেল যাওয়ার আগেও কিতা তিনি মারা গেছেন নি? যাওয়ার আগে এর আগেও তো মারিয়া রাখি দিছে, এর আগে মারিয়া রাখি দিছে। ও যে ভোরবেলা 5টার সময় তার দমটা গেছে। এই সময় কিন্তু ফজরের আজান খালি শেষ হয়েছে, কারণ এটা সাক্ষী প্রমাণ আছে, বুঝছেন নি? এক্সক্লুসিভ একটা হইল কি কত হইল কি পুলিশর এমনকি ইনো যে আপনার দায়িত্বরত সিলেট উসমানী মেডিকেলর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল, তো তাইনও একই কথা কইছেন যে ইনো হসপিটাল নেওয়া বাদে এই সময় পর্যন্ত রায়হান বাই জীবিত আসলা, কিন্তু তান অতি জখমর কারণে হয়তো বা তাই স্ট্রোক করছেন, স্ট্রোক করে হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় তাই স্ট্রোক করছেন। তো আপনারা না সে তো তারা তো ইমার্জেন্সিতে নেন নাই, তো সে চিকিৎসা হইলো কেমনে? তারা তো তাড়াতাড়ি নিয়ে হিমাগারে রাখছে। সব তারা এটা আগে চিকিৎসাধীন যদি নিত তাহলে তো সে আমার ছেলের ডাক্তারের হাওলায় নিত। ডাক্তারের হাওলায় না নিয়ে তারা সাথে সাথে হিমাগারে কেন নিল? থানা থেকে বাইর করে নিয়ে হিমাগারে হারাই দিল খেললে গিয়া। আচ্ছা, ও একটা হইল বিষয় আপনি যে একটা কইছেন যে আপনি যে সময় ইমার্জেন্সিতে গেছেন তাই কইছেন নাইলে কোনো লাশ আইছে না, পরে যখন আপনার স্টে খাতা দেখাত গেছেন সিস্টার আসলা, সিস্টারে আপনারে কইছেন যে একটা লাশ আইছে মর্গত রাখা, মানে লাশটা হাসপাতাল নেওয়ার আগেও তাই মৃত্যুবরণ করছে। আর নাইলে তো চেষ্টা কইলে মানে তাই চিকিৎসাধীন আছেন অথবা তাই চিকিৎসাধীন অবস্থায় তাই কইছেন ডাইরেক্ট যে একটা লাশ আইছে, একটা হিমাগার রাখা আছে, পরতে আমরা আপনার হ্যান্ড ওভার করবো ওলাও। কারণ উসমানিত আমি তো আরও গেছি বা আমরা তো আরও রুগী হল আছেন দেখি, যারা মরে মরার পরে কমসে কম 2-3 ঘন্টা 4-5 ঘন্টা তার সিটেও থাকি যায়। কাগজগুলা প্রসেসিং করতে 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 লেট হয়, 4-5 ঘন্টা এখানেও রাখি দে, এরপরে তারা আত্মীয় স্বজনের কাছে সমঝায়। এ যে এই 6টা কত মিনিটে গিয়া ঢুকলো, 6টা 9 মিনিটে খাতার মধ্যে লেখা তারার ওই কাগজের মধ্যে 6টা সিসিটিভিতে আইছে ফুটেজও, এগুলা তো উসমানি তো সিসি আছে, ওই এসপি অফিসের সামনেও সিসি আছে, সবগুলা সিসি আছে, এগুলাও তো ইনকোয়ারি করলে সব তা বার হয়ে যায়। অতটুকু বার করার পরে, অতটুকু পাওয়ার সত্যিকার পাওয়ার পরেও, সততা পাওয়ার পরেও আমরা আসামিরে এখনো তারা আনিয়া কোর্টে চালান করলো না, আইনের আয়তায় আনলো না। আরেকটা জিনিস যেমন তো আপনি সকাল 5:30 গেছেন, এই সময় তারা কইছেন যে ডিউটিরত যে আসন ইনচার্জ তাই বর্তমানে নাই রেস্টও গেছেন, কিন্তু তারা সকাল 6টা 9 মিনিটও তান্ডে উসমানিত নিছে, ইনো কিন্তু ইচ্ছাকৃত আপনারা দেখতে লাখর ও আমারে ওইদিকে বিদায় করিয়া তারা ই প্রিপারেশন করছে। আর ও যে কইছে যে ভিকটিম আইয়া এখানে করছে, এরাও এখানে হসপিটালে গেছে, গিয়া এখানে এরারে টেকা খাওয়াইয়া এটা কাগজ টাগজ সব করছে। কারণ একেবারে উসমানির এই যে ইয়েগুলা আছে এরাও জড়িত পুলিশের লগে, এই খুনির আকবরের লগে এরা জড়িত আছে, এরা এরকম আরও ঘটনা করছে। বিদায় এরার জানা আছে সিস্টেম, আমারে বিদায় করিয়া তারা হৌদিকে মূল ঘুরাইয়া এই নাটক সাজাইছে। কারণ হেতু একজন নাটকেরও অধিনায়ক অভিনেতা, আবার ছেলেটারে নাটকের মধ্যে মেরে ফেলাইলো, বালা একটা ছেলেরে মারলো, মারিয়া এখন তার বাইরে আর একটা নাটক সাজাইতেছে যে কি আমার বাইরে গুম করছে। তোর বাপ আছিল খারাপ, বাপের নামে দর্শন মামলার আসামি, তোর বাপ আছিল খারাপ, 1 মাসের জেলও কাটছে। খারাপর গড়ো তো খারাপ জন্ম নিবেই। এবং এই যে খুনি আকবরের বাই কেমনে ভালো হইব? সে যদি ভালো হইতো, বাস তো এক সমান বাস যারে ধরে না, আঙ্গুলের 5 আঙ্গুল সমান হয় না হাতের, কোনো বাস লাগে টয়লেটে, আর কোনো বাস লাগে গুরুস্থানে, আর কোনো বাস লাগে মসজিদে। তেই এই আকবর বুইয়া লাগছে টয়লেটে, আর এখন ওই সেও তার বাইও চাইতেছে সেও টয়লেটে যাইতো। আসলে ইনো যে বিষয়টা দাঁড়াইছে আমরা একটা স্পষ্ট একটা বুঝতাম পারি, সম্পূর্ণ ছিল সে আসিয়া আমাদের কাউন্সিলরের সাথে মিলতো, কাউন্সিলরের সাথে ডাইরেক্ট এইভাবে না আসিয়া সে আমাদের কাউন্সিলরের কাছে আসতো, আসিয়া বলতো প্রতিনিধির কাছে যে আমি আকবরের ছোটো ভাই বা বড় ভাই, এখন কি হইছে না হইছে এইটা তো আইনে দেখবে, আইনের ব্যাপার, ঠিক আছে। ওই যে ছোটো বাচ্চাটা বা ওই যে সন্তানহারা মা,
আজকে আমারও তো মারলে আমার মারও তো কী অবস্থা হইতো। তো ঠিক আছে, আমি ওই মারে একটাবার আপনাদের মাধ্যমে গিয়ে আমি সান্ত্বনা দিয়ে আসি বা একটাবার আমার চোখ দিয়ে দেখে আসি। এইটা না করিয়া সে এখন উল্টা মুড় ঘুরাইতেছে কি যে আমার বাইরে ওরা গুম করাইছে। তুই যদি এইভাবে কোনো প্রমাণ দিতে পারস, আমি এই ইয়ের মাধ্যমে আমি বলতেছি, যোগাযোগ মাধ্যমে, টিভি ফুটেজের মাধ্যমে। আজকে তো আরও সাংবাদিক আসছে, কিন্তু আমি সময় পাই নাই, সাক্ষাৎ দিতে পারছি না। না হলে আমি পুরা সাংবাদিকের ইয়েতে বলবো, যদি এই ধরনের কোনো প্রমাণ দিতে পারে সে যে তার বাইরে গুম করাইছি আমরা, তাহলে আমরা জুতা গলায় দিয়ে এই পুরা শহরে ঘুরব। খারাপের গরো খারাপ। আসলে যে বিষয়টা দাঁড়াইছে আপনার বক্তব্য থেকে কিন্তু আসলে একটু তথ্য পাইলাম। বিষয়টা হয়েছে রায়হান ভাইয়ের হত্যার বিষয়টা সম্পূর্ণ দুম্রজাল হয়ে গেছে। দুম্রজাল বলতে ওই যে তাদের হাসপাতাল নে ওইলো, আপনি গিয়ে জিকাইলা এখন সিস্টারে তাইন করিলা মরদেহ আমরা আইসে, আমরা হিমাগর রাখছি। এর বাটে বোঝা যায় মরদেহ গিয়া লাস্ট গিয়াও ঢুকছে হাসপাতালও, এর আগেও তাই মারা গেছেন। এরপরে তান্ডে যে আপনার 5:30টার দিকে দেখতে দেওয়া হইলো না, 6টা-9-এর দিকে তান্ডে আবার নেওয়া হইলো হাসপাতালও। এরপরে আপনার যে আকবর বুইয়া তাকি লইয়া যারা পুলিশ সদস্য আছে সেগুলোর বেস নাই, যে বেস একটা থাকার কথা, যেটা তার চিহ্ন, তাই নাম কি, তাই নামের চিহ্নটা না, তারা তারা হরাইছে, তারা ফেরত রাখি দিছে। খুনের কারণে এইটা করছে। যদি সে খুনি না হইতো, ভালো লোকের ছেলে সন্তান হইতো, তাহলে এরকম করতো না। আমার রায়হানের দুশ্মন কেউ নাই এলাকায়, কেউ তারে বাদ খয় নাই, এবং আমরাও জানি না যে তার দুশ্মন আছে করে, কারণ সবার সাথে হে মিশে সব সময়। এর মিশার মাঝে আকবর বুইয়া 10,000-এর জন্য আমার ছেলেরা মারবে না, নিশ্চয়ই এর পিছনে কোনো একটা না কোনো রহস্য আছে। এই রহস্য না থাকলে বা কেউ তারে এইটা দিয়া করানো হয়েছে, এর জন্য আমরা কেউ নিরাপত্তা না, কে কোন সময় বাইরেব আর ফিরে আসতে পারবো না। কারণ যেহেতু আকবরের সাথে পুলিশের কোনো বাই সম্পর্কও না, বন্ধু সম্পর্কও না, এবং দুশ্মন সম্পর্কও না, তাহলে আকবর কেন আমার বাচ্চাটারে ডাইরেক্ট এই কাছ থেকে বাইরেছে আর এরপর থেকে তারে আর ফোনে পাওয়া যাচ্ছে না, কেন ডাইরেক্ট নিয়ে মেরে ফেললো? আমার রায়হান আকবরের কি অপরাধ করছিল যে অপরাধের জন্য এই ফাঁসির আসামি যে তারাও আরেকবার সুযোগ দেওয়া না হওয়া 2 দিনের জন্য সুযোগ দেওয়া, আপিলের মার্ডারের আসামিরও আপিলের সুযোগ দেওয়া। আমার রায়হানদের যে আপিলের সুযোগটা তো দূরের কথা, প্রশাসনে কি এইটা লেখছে যে তুমি তারে গণপিটানিতে পাইছো, তুমি তারে চিন্তাইয়ে পাইছো, তুমি আনিয়েও মারিয়া ফালাই দিও? প্রশাসনে কি এইটা লেখছে? আর আমার ছেলেটাকে যে চিন্তাইয়ে পাইছেন, এটা তো সে কোনো প্রমাণ দিতেই পারলো না। যে এই ঠিকানা দিছে সেই ঠিকানার ফুটেজ খুলে এই নজরুল কমিশনার উনি ফুটেজ খুলে দেখিয়ে দিয়েছেন যে 3 দিনের মধ্যে এইখানে কোনো চিন্তাই হয় নাই, কোনো অ্যাক্সিডেন্ট হয় না, এবং কি এইখানের মহিলা 2জন মানববন্ধন করেন, ওনারা নিজে থেকে এসেছেন তাদের বাসার ঠিকানা ওই পেপারে দেখে এসে বলছেন যে আমাদের বাসার ঠিকানা যে দেওয়া হয়েছে এটা ভুল। এই এলাকায় কোনো 3 দিনের মধ্যে কোনো চিন্তায়, কোনো রাহাজানে, কোনো মায়ের মামলা কিছুই হয় নাই, অ্যাক্সিডেন্টও হয় নাই। এটা একটা সাজানো নাটক, এটা সাজানো আকবর বুইয়ার, এটা সাজানো নাটক। আমি তো বারবারও কইরাম যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যত আসেন, আমরা সিলেটের মন্ত্রী মহোদয় সকল আসেন, সবর গেছেও আমার আকুল আবেদন যে আমরা এখন বাসা থাকি বাইরে, আর যে বাইরিয়া যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতাম বা চলাফেরা করতাম রাস্তায় বা কাজ কামে, এটা তো আমরা কোনো নিরাপত্তা নাই। কারণ যেহেতু খুনি আকবর এখনও বাইরে রয়েছে বা তার সহযোগী যারা আছে, তার হাত তো অনেক লম্বা। বন্দরবাজার পুলিশ ফাঁড়ির যে তারা সাদা উঠাইতো বা করতো, গত ওই লকডাউনের সময় সে প্রতিটা শাটার হিসাবে লালদিঘির পার হকার মার্কেটে এইখানে যে সাদাটা কানেকশন করতো, তার অনেক লোক আছে, অনেক সোর্স আছে তার, যারা টাকা উঠাইয়া আনিয়া দিত। প্রতি শাটারে 1000 টাকা, 2 শাটার খুলিয়া ব্যবসা করলে 2000 টাকা প্রতিদিন। এটা তার এখানে ব্যবসায়ী সমিতিরে গিয়া জিকাইলেও খবর পাইবা, ব্যবসায়ী হলরেও জিকাইলে খবর পাইবা। তার হাত অনেক লম্বা, যার কারণে হে এখনও আত্মগোপন করিয়া আছে, তার কেউ কোনো করে না। এবং ও যে সোর্সরা আছে,
যারা এদের যারা এখানে কাছে এসে সোর্সে আছে। করতো এরার তো অবশ্য লিস্ট আছে এদের কাছে- এরারে দুই একজনরেও ধরলে জিজ্ঞাসা করলে সব কিছু বাইর হয়ে যাব এবং ওই সোর্সের কাছেও সে আত্মগোপন করিয়া আছে তো আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবারও আমি অনুরোধ করি আর যে আপনি সুষ্ঠু তদন্ত করাইয়া সুষ্ঠুভাবে দ্রুত বিচার আইনে আনিয়া আমরা রক্তাতা যেভাবে আমরা তার ফাঁসি জনগণে ফাঁসি দেখতো ফাঁসির রায় শুনতো এইটা প্রত্যাশা করিয়া আমরা সিলেটবাসী পুরা বাংলাদেশ দেশ বিদেশ বাঙালি যা আসন সবেও আমরা একটা আশা যে তার ফাঁসি হইতো এবং সে যে দোষী এটা প্রমাণিত হইতো তো আমরা নিরাপত্তার লাগেও কইরাম যে আমরা তো এখন বারোইয়া গিয়া যে এক জায়গাত একটা বাজার করতাম বা ইয়ে করতাম এগুলার তো আমরা কোনো নিরাপত্তা নাই কোন সময় মানুষ দিয়ে আমরারে শুট করাইব এটা হেও জানে এইটা করতে পারে এ একটা প্রচণ্ড পশু তাই এইটা হিংস্র পশু যে এরকম যা করতে পারে সে তাই করতে পারে এইটা করা তার জন্য তেমন কোনো ব্যাপার না সে নাটক করতে করতে আমার ছেলেকে নাটকের মঞ্চের মতো দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল সে এইরকম করতে পারবেই সে আপনার দেখা যে মায়ের রায়হান ভাইয়ের আম্মা এবং কি চাচায় টাইন বর্তমানে নিরাপত্তাহীনতায় বুগরা জীবন শঙ্কার মাঝে টাইন আসুন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজ জোর করে আবেদন জানাইরা যত দ্রুত সম্ভব তান্তানদের নিরাপত্তা দেওয়া তান্তানের সম্পূর্ণ পরিবারের নিরাপত্তা দেওয়া প্রশাসনের তরফ থেকে তো আমরা চাইমু মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা আবেদন জানাইমু যাতে করে যত দ্রুত সম্ভব রায়হান হত্যাকারী তারা দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনুক এমনকি তড়িৎ গতিতে এই পরিবারটারে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া